তোর কি মনে হয় না তুই অবিবেচকের মতো কথা বলছিস? কবিতা, সে আমার মা। উদাস হয়ে জবাব দেয় মায়া। সে তোর মা, কিন্তু তোর বাবার কেউই না। সে শুধুমাত্র তার সন্তানের মা। আমার জন্য হলেও কি তার মনে রাখা উচিত ছিল না? মায়া, বোঝার চেষ্টা কর। কি বুঝবো আমি? আমি মানছি যে আমার মা ভুল করেছে, পাপ করেছে, অন্যায় করেছে। কিন্তু সে তো তার স্ত্রী ছিল। তাদের কি সংসার হয়েছিল মায়া? মায়া মাথা নিচু করে জবাব দেয়, না। শোন মায়া, মানুষ নিজের পোষা কুকুরটার মৃত্যুতেও কান্না করে, কারণ সে তাকে ভালোবাসে। তার সাথে দীর্ঘদিন ধরে তার একটা সম্পর্ক থাকে। তার মৃত্যুর শোক বহুদিন ধরে তার মনে গেঁথে থাকে। কিন্তু তোর মায়ের সাথে তো তোর বাবার কোনোরকম সম্পর্কই ছিল না। তাদের মাঝে মাঝে দেখা হতো শুধুমাত্র তোর জন্য। যদি তোর জন্ম না হতো, তোর বাবা কি তোর মাকে বিয়ে করত? করত না। কোনোক্রমে যদি জন্মের সময় তোর মৃত্যু হতো, তবুও তোর বাবা তোর মাকে বিয়ে করত না। আর তুই যেন কি বলছিলি, তোর বাবা নাকি তার পরিবারের সাথে আনন্দেই ছিল। আসলেই কি তোর মনে হয় সে আনন্দে ছিল? আমার মা তো তাদের মাঝে আসেনি কখনোই। আরিয়ানের মাও কিন্তু আমার বাবার সাথে আদর্শ দম্পতির মতোই আছে। আমার বাবাও তাকে নিয়ে ভালো থাকার অভিনয় করছে। সেও ভালোই আছে। কিন্তু তাদের মনের মাঝে তো কোনো মিল নেই। তাদের মনে শান্তি নেই। তোর বাবা এইখানে সংসার করলেও তার মনে কোনো শান্তি ছিল না কিন্তু। সে ভয় ভয় থেকেছে সবসময়ই। তুই এমন ভাবিস না। তোদের দায়িত্ব তো সে পালন করেছে। আর একটা কথা কি জানিস? কি? কবিতা একটু ইতস্তত করে বলে, অন্যায় বা পাপ কিন্তু সবার জন্যই এক। সে তোর মা বলে যে তুই তার অন্যায়কে সমর্থন করবি, তাহলে কিন্তু তুই ভুল। এইটা মোটেও ঠিক না। আজ যদি শুনিস যে আমার আম্মুর সংসার অন্য একটা মহিলা ভেঙেছে, তাকে কি তুই পছন্দ করতি? তোর পার্সোনালিটি অনুযায়ী কিন্তু তুই জীবনে তার মুখটাও দেখতে চাইতি না। তাহলে অন্যের ব্যাপারে ভিন্ন কেন ভাববি? কবিতা, সে আমার মা। বলেই হুহু করে কেঁদে উঠে মায়া। আমি জানি সে তোর মা। সেই জন্যই তোর খারাপ লাগছে। তোর বাবা, আম্মা সবাই পরিস্থিতির শিকার মাত্র। কেউ সহজে তোর মাকে মেনে নিবে না। তোর আম্মার কিন্তু কোনো দায় ছিল না তোকে তার সংসারে রাখা। আমি তার জায়গায় থাকলে আমি কখনোই মেনে নিতাম না এত সহজে। তোর তো নিজেকে ভাগ্যবতী ভাবা উচিত। আমি জানি তুই জীবনে অনেক সাফার করেছিস। কিন্তু তাই বলে এটা ভাবিস না যে তোর বাবাও ভালো ছিল। সে তোর থেকে আরও বেশি সাফার করেছে। তোর থেকে কম বয়সেই মাকে হারিয়ে সৎ মায়ের অত্যাচারে বাড়ি ছাড়া হয়েছে। এত বড় শহরে নিজেকে টিকিয়ে রেখেছে। স্বার্থপর এই শহরে নিজের একান্ত ব্যক্তিগত একজন মানুষকে খুঁজে বের করেছিল। তার মাঝে শান্তি খুঁজতে চেয়েছিল। কিন্তু তোর মায়ের জন্য তার মানসিক শান্তি বলতে কিছুই ছিল না। সে এত বছর সংসার করেছে কিন্তু কোনো নিশ্চয়তা ছাড়া। যার জন্য এত কিছু হারিয়েছে সে, তার কথা তুই তাকে মনে রাখতে বলিস কিভাবে? আমি জানি সবই ঠিক। কিন্তু নিজের মনকে যে মানাতে পারি না আমি। শোন, তোর মাকে নিয়ে কি তোর বাবা খারাপ কিছু বলে? কিংবা তোর আম্মা? না। একজন মৃত মানুষকে এইটুকু সম্মান দেয়, এটাই তো যথেষ্ট। এর বেশি কিছু চাওয়া তো ঠিক না মায়া। মায়া কোনো জবাব দেয় না। ঠিকই তো বলেছে কবিতা। নানা নানি মনে রেখেছে।
ছোট খালা মনে রেখেছে, সেটাই বা কম কিসে? তুই পথশিশুদের খাওয়াবি আজকে তাহলে? হুমম, আমার জমানো টাকা দিয়েই করব। ওকে, যথেষ্ট। আঙ্কেল কিছু বলেছে? না। তবে তুইই ঠিক। কোনটা? আমাদের জীবনে আমার মায়ের মতো মানুষ আসুক, সেটা আমি মানতে পারব না। তুই ঠিকই বলেছিস। কিন্তু আমি আমার মাকে খারাপও বলতে পারব না। কেউ তো তাকে খারাপ বলছে না মায়া। আমি এর আগে একবার আমার সব দুঃখ কষ্টকে সাইডে রেখে পড়াশুনোয় মন দিয়েছিলাম তোর ভাইয়ের কথায়। আবারও দিব। এইবার তোর কথায় দিব। আমার মা আমাকে একটা পরিবার দেওয়ার জন্য নিজেকে আমার বাবার থেকে আলাদা করে দিয়েছে। আমি যদি সেই পরিবারে মানিয়েই নিতে না পারি, তাহলে যে আমার মায়ের সব চেষ্টাই বৃথা হবে। মানিয়ে নিবি মানে? মানিয়ে নেওয়া না, বল যে মেনে নিবি। সেটা তোর ও পরিবার। তুই সেটাকে আগলে রাখবি। তোরও দায়িত্ব পালন করতে হবে এখন থেকে। কারণ তুই সেই পরিবারের বড় মেয়ে। অনেক বড় দায়িত্ব। অনেক বড়। জীবনটা এত সহজ না সোহাগ ভাই। আমার পক্ষে এইটা সম্ভব না। চায়ের কাপে চুমুক দিয়ে বলে মায়া। কেন সম্ভব না মায়া? আমি তোমাকে পছন্দ করি। বলতে পারো ভালোবাসি। তাহলে তোমার কি সমস্যা হচ্ছে? অধৈর্য হয়ে জিজ্ঞেস করে সোহাগ। আপনি আমাকে পছন্দ করলেও আমি আপনাকে একজন বড় ভাইয়ের মতোই দেখেছি এতদিন। আমার পক্ষে আপনাকে স্বামী হিসেবে মেনে নেওয়া অসম্ভব। বাসার কথা ভাবছ তুমি? বাসার সবাইকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি শুধু বলো যে তুমি রাজি। তাহলেই হবে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না ভাইয়া। তুমি সময় নাও মায়া। আমরা একে অন্যকে বুঝি। আমি তো আপনাকে সেভাবে দেখি না ভাইয়া। আর তাছাড়া কি? মায়া খুব মৃদু স্বরে জবাব দেয়, তাছাড়া আমিও আপনার মতোই অন্য কাউকে ভালোবাসি। তাকে ছেড়ে অন্য কারো কথা ভাবা আমার পক্ষে অসম্ভব। সোহাগের বুকের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। কি বলল মায়া? কি বলল এটা? সে ভালোবাসে অন্য কাউকে? সত্যি কি তাই? নাকি তাকে সরানোর জন্য তাকে মিথ্যে বলছে মায়া? মজা করছো মায়া? তুমি আবার কাকে ভালোবাসো? সেটা আপনার জানার কথা না। সোহাগ প্রায় হাল ছেড়ে দিয়ে বলল, আমরা কি একবার চেষ্টা করতে পারি না মায়া? সে কি তোমাকে ভালোবাসে? তোমাদের মাঝে সম্পর্ক আছে? মায়া বিরক্ত হয়ে বলে, আপনি কি চাইলেই রিজাকে ভালোবাসতে পারবেন? পারবেন না। মেয়েটা আপনাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে। কিন্তু আপনি ভালোবাসেন আমাকে। বিষয়টা কেমন না? আপনি যেরকম সেই সহজ সরল মেয়েটার ভালোবাসার মূল্য বুঝেন না, কখনো বুঝবেনও না, তাকে ভালোও বাসতে পারবেন না, তেমনি আমিও পারব না তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে। তুমি কি সত্যি বলছো নাকি রিজার কথা ভেবে আমাকে রিজেক্ট করছো? রিজা কোনো বিষয় না। আর তাছাড়া আমি চাইও না যে রিজার সাথে আপনার কোনো সম্পর্ক হোক। কারণ না আপনি আর না রিজা, কেউই কারো যোগ্য না। আপনি ওই নিষ্পাপ মেয়েটার ভালোবাসা বুঝবেন না, তেমনিভাবে ওই মেয়েটাও আপনার সাথে চলতে পারবে না। বুঝলেন? আমি কি তোমার বাসায় বলবো মায়া? আমার কি বলা উচিত হবে? আমি আমার বাবা আর আম্মার কথা জানি না ভাইয়া। কিন্তু আমি জানি আমি কখনোই রাজি হব না। আমি রাজি না হলে তারাও হবে না। আপনি শুধু শুধু বাবা আর আপনার বাবার মধ্যকার বন্ধুত্ব নষ্ট করবেন না। হুমম।
এরপর আর কোনো কথা হয় না। মায়া চায়ের কাপটায় অর্ধেক চা রেখেই উঠে যায় রেস্টুরেন্ট থেকে। সোহাগ কিছুক্ষণ চুপ করে বসে থাকে। হঠাৎ করেই মায়ার ফেলে যাওয়া কাপের চা এক চুমুক দিয়ে শেষ করে। বিড়বিড় করে বলে, তুমি কি আসলেই সত্যি কথা বলছো মায়া? নাকি রিজার কারণে আমাকে দূরে ঠেলে দিচ্ছ? যদি এমন হয় তবে তোমাকে আমি এত সহজে হারাব না। মায়া বাসায় যাওয়ার পথে অনুভব করল কেউ তাকে ফলো করছে, কিন্তু পাত্তা দিল না সে। হঠাৎ কথা থেকে কাব্য এসে দাঁড়ায় তার সামনে। রাগী রাগী গলায় জিজ্ঞেস করে, আমি তোমাকে মানা করা সত্ত্বেও কেন গিয়েছিলে ওর সাথে দেখা করতে? ও কি বলেছে তোমাকে? তোমাকে প্রপোজ করেছে? কি বলেছ তুমি? কেন গেলে তুমি? তুমি জানো না আমি তোমাকে ওর সাথে সহ্য করতে পারি না? মায়ার ভীষণ হাসি পাচ্ছে। ইচ্ছে করছে আকাশ বাতাস কাঁপিয়ে হাহা করে হাসতে। কিন্তু মায়া নিজের মুখটা বেশ গম্ভীর করে বলে, আমাদের এইখানে একসাথে দেখে দূরে থেকে যে কেউ বুঝবে আমরা এইখানে প্রেম করছি। কিন্তু আসলেই কি আমরা প্রেম করছি? নাকি আপনি আর আমি ঝগড়া করছি? মায়া, মেজাজ গরম করো না আমার। কি বলেছে ও তোমাকে? মায়া চোখে কৌতুক নাচিয়ে বলে, কেন? সে তো আপনার ছোট ভাই। তাকেই গিয়ে জিজ্ঞেস করেন না সে কি বলেছে আমাকে। কাব্য বিরক্ত হয়ে বলে, সামনে হাঁটো। ঘুরব চলো। গলির মুখে গাড়ি দাঁড় করানো আছে। কিন্তু আমাকে তো এখন বাসায় যেতে হবে। পড়তে হবে। রাগিও না আমাকে মায়া। মায়া আর কিছুই বলে না। এই মানুষটার রাগ সম্পর্কে তার ভালোই ধারণা আছে। চুপচাপ কাব্যর পিছু পিছু হাঁটতে থাকে। তুমি একদম কবিতার সাথে মিশবে না বুঝলে? কেন? ও বেশি কথা বলে। ওর সাথে থাকতে থাকতে তুমিও বেশি কথা বলো। আমার ভালো লাগে না। আমি মোটেও বেশি কথা বলি না। আপনি ওর সাথে বেশি ঝগড়া করেন। মায়া, তুমি কি বুঝতে পারছো না আমি রেগে আছি? তা তো পারছি। অন্যের রাগ আপনি কবিতার উপর ঝাড়ছেন। তো ওর উপর ঝাড়ব না তো কার উপর ঝাড়ব? ওই তো যত নষ্টের গোড়া। কেন? ও কি করল? ওই তো সবকিছুর মূল। ও তো আগারও খাইছে আবার তলারও কুড়াইছে। হা হা হা। ও তোমার থেকেও খাইছে আমার থেকেও খাইছে। একবারও আমাকে বলে নাই যে তুমিও আমাকে ভালোবাসো। তোমাকেও বলে নাই যে আমি তোমাকে ভালোবাসি। সব দিক থেকেই ও লাভ করছে। ও যদি আগেই বলতো তাহলে আর এইসব কিছুই হতো না। অনেক আগেই আমি সবকিছু সেটেলড করে ফেলতে পারতাম। ওর দোষ দিচ্ছেন কেন? ও কি করেছে? ও তো শুধু আমাদের কথা দিয়ে কথা রেখেছে। আমিও বলেছিলাম আপনাকে না জানাতে, আপনিও বলেছিলেন আমাকে না জানাতে। আপনি তো জানেনই ওয়াদা ভঙ্গ করা কতটা খারাপ। সে শুধু আমাদের কথা রেখেছে। সেটাই আমার ভুল ছিল। হুমম। পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? ভয় লাগছে? আমার কিন্তু অনেক ভয় লেগেছিল। একটু একটু লাগছে। ভালোভাবে পরীক্ষা দিবে বুঝলে? কোনো আজেবাজে চিন্তা মাথায় রাখবে না। সোহাগ নামক কোনো প্যারা মাথায় রাখবে না। একদিনেরই তো ব্যাপার এই পরীক্ষা। কিন্তু তোমার 12 বছরের পরীক্ষা। আপনি মেডিকেলে এক্সাম দেননি? দিয়েছিলাম। হয়নি। অহ। তোমার মনে আছে আমি তোমাকে অনেক বকাঝকা করেছিলাম? মনে নেই আবার? আপনি না বললে আমার জিদও হতো না। ভালো রেজাল্টও হতো না। হুমম।
শুনেছি এই কাহিনী কবিতার কাছে থেকে। হুমম। মায়া: বলুন, ও কি বলেছে তোমাকে? প্রেমের প্রস্তাব দিয়েছে। ওয়াও, গ্রেট। তারপর? আমি মানা করলাম। দেন? বলল বাসায় জানাবে। নাইস। হুমম: ভেরি নাইস। এইবার আমি তোমার বাবার কাছে গিয়ে বিয়ের প্রপোজাল দিব আগেই। আর তোমার সোহাগ ভাইকে কিক মেরে মাঠের বাইরে বের করে দিব। মায়া খিলখিল করে হেসে ওঠে। কাব্য একরাশ মুগ্ধতা নিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। মায়া ওর মুখের সামনে চুটকি বাজিয়ে বলে, সামনের দিকে তাকান মাস্টার মশাই। গাড়ি চালাচ্ছেন আপনি। একটা স্টেপ ভুল হলেই লাইফ শেষ আমাদের। সামনে একটা রেস্টুরেন্ট আছে, চলো লাঞ্চ করে নিই। আপনি আমাকে বকা খাইয়েই ছাড়বেন, তাই না? একদিন বকা খেলে কিছুই হবে না। চলো। সাবিহা আমাকে পাগল করে ফেলে আপনার সাথে কোথাও বের হলে। কি কি করলাম, কি খেলাম, কই কই ঘুরলাম সব ওকে বলতেই হবে। তা তুমি কি কি বলো শুনি? আমরা তো কিছুই করি না। বলেই চোখ টিপে হাসে সে। নির্লজ্জ বেডা। কাব্য হাহা করে হাসে, কিন্তু হঠাৎ গম্ভীর হয়ে বলে, রিজাকে কিছু জানিয়েছ? না। কবে জানাবে ওকে? আমাদের ব্যাপারে? জানি না আমি, কিন্তু বাসায় আগে জানাতে হবে। আমি চাই না আমি বা আপনি ছাড়া আমাদের সম্পর্কের কথা বাসায় তৃতীয় কেউ জানাক। আমার বাসায় তো সবাই জানে। আপনি তো বেডা মানুষ। আমি বেডা মানুষ হইছি তো কি হইছে? আপনার বাসার সবার জানারই কথা, এটাই তো স্বাভাবিক। জি না ম্যাডাম, এত সহজ না। আমি ছেলে বলেই আমার জন্য এটা সহজ হয়নি। মানে? মানে হচ্ছে যদি আমার আজ একটা জব না থাকতো, তাহলে বুঝতে পারতে কি সমস্যা। তখন কি আমার বাড়ি থেকেই এত সহজে মেনে নিত নাকি? মোটেও নিত না। কি বলতো জানো? ভাত কাপড় দেওয়ার মুরদ নেই, আবার প্রেম করে ছেলে। মায়া এবার হাহা করে হাসতে থাকে। অত হেসো না, মায়া। বিপদে পড়ে যাবে। মানে? কিছু না। হুমম: আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি আমার ছাত্রীর সাথে সম্পর্কে জড়াবো। আমি অনেক চেষ্টা করেছি অন্ততপক্ষে তুমি আমার ডিরেক্ট স্টুডেন্ট থাকা অবস্থায় কোনো সম্পর্কে জড়াবো না। কিন্তু এই সোহাগের বাচ্চা সোহাগের জন্য ঠিকই বলতে হলো। তখন তো ভালোই লেগেছিল, কিন্তু এখন এই সোহাগটাই তো দেখছি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হুমম: আমিও সেইম। কখনো স্বপ্নেও ভাবিনি যে কোনো টিচারের প্রেমে পড়ব। হুমম: সেটা কেউই কখনোই ভাবে না। কবে জানাবেন আমাদের বাসায়? তুমি বললে আজই জানালাম। সবই তোমার ইচ্ছে। আমি এক্সামটা দেই, তারপর জানান বাসায়। ওকে। মায়া: বলুন। কিছু না। আহ, ঢং বাদ দিন তো। বলেন, তোমার বাবা কি রাজি হবেন? কেন হবেন না? আপনি তো ভালো মানুষ, ভালো চাকরি করেন। সমস্যা হওয়ার তো কথা না। আমি তোমার থেকে বয়সে অনেক বড়। এইটাই সমস্যা। এটা কোনো সমস্যাই না। আপনি নিশ্চিন্তে থাকেন। হুমম: নামো, এসে গেছি আমরা। হুমম: আমি তোমারটা ভুলেও নিতে পারবো না মায়া। তুমি সবসময়ই এমন করো। আপনার দোষ। আপনিই আমার জন্য ফুল প্লেট অর্ডার করছেন। আমি তো বলেছিলাম আপনাকে আমি এতটা নিতে পারবো না। উফ অফ, আচ্ছা দাও।
আর কিছু নিবে তুমি? আইসক্রিম টাইপ? আমার পেট এইটা কোনো গুদাম না। ওহো, আচ্ছা। তুমি তো আবার নিজেকে পাখি ভাবো। তুমিই না, শুধু তোমার বন্ধু কবিতাও। তোমরা তো পাখির মতো উড়ো, আবার খাবারও খাও পাখির মতো। আপনার সাথে কবিতা শুধু শুধু ঝগড়া করে না, কারণেই করে। আপনিও একেবারে দুধে ধোয়া তুলসী পাতা নন। ওকে এইভাবে রাগিয়ে দেন বলেই ও এমন করে। তোমরা মেয়েরা ভারী বজ্জাত। সুযোগ পেলেই কথা শোনাতে ছাড়ো না একটুও। অবশ্যই করব। মায়া, এদিকে এসো। মুখে খাবারের ঝোল লেগে আছে, মুছে দিচ্ছি। মায়া হতবিহ্বল হয়ে যায় এমন কথা শুনে। 6 মাসেরও অধিক সময় ধরে তারা সম্পর্কে জড়িয়েছে। কিন্তু এই রকম কথা কাব্য এর আগে বলেনি কখনো, কিংবা এতটা অধিকারবোধ নিয়েও কথা বলেনি। তবে কি সোহাগের জন্যই এতটা কাছাকাছি আসা? হারানোর ভয়ের জন্যই কি? মায়া চুপ করে বসে থাকলে কাব্য নিজে এগিয়ে এসে ওর ঠোঁটের পাশে লেগে থাকা ঝোল মুছে দেয়। শিউরি উঠে মায়া। কাব্যর চোখের দিকে তাকায় সরাসরি। সেই চোখে তার জন্য শুধু ভালোবাসা দেখতে পাচ্ছে সে। সে কি এতটাই ভাগ্যবতী? এতটাই? না, সে হারাতে দিবে না এই মানুষটাকে। খুব যত্ন করে রেখে দিবে তাকে। সেও অধিকার খাটাবে, যাতে তার আগে কেউ এসে আবার না নিজের করে নেয় মানুষটাকে। সে যে তার মায়ের মতো হতে চায় না। সে কারো মাঝখানে যেতে চায় না। কাব্য এখনো জানে না মায়ার মায়ের ব্যাপারে। জানলে কি কাব্য তাকে আর ভালোবাসবে না? খাটের মাঝখানে আড়াআড়িভাবে শুয়ে আছে সাবিহা। উদ্দেশ্য, মায়াকে খাটে শুতে না দেওয়া। আজ সাবিহা সংকল্প করে বসেছে, যে করেই হোক মায়া আর কাব্যর প্রেমের শুরুটা জানতেই হবে। সাবিহা নিজের বেনি দুটো দোলাচ্ছে। মায়ার তাকে দেখে মনে হল সে যেন একটা ছোট্ট বাচ্চা, যেন মায়ের কাছে কোনো একটা জিনিসের আবদার করে বসেছে। মা সেটা দিতে না চাওয়ায় ভুলভাল কাজ কারবার করছে। মায়া কয়েকবার ওকে বলেছে যাতে ও সরে যায় ওখান থেকে, কিন্তু সাবিহা নাছোড়বান্দা। আজ সে কোনোভাবেই মায়ার কোনো কথাতেই চুপ করবে না। তাকে সবকিছু জানতেই হবে। মায়া বিরক্ত হয়ে বলে, আমার কিন্তু ঘুম পাচ্ছে সাবিহা। সারাদিন অনেক পরিশ্রম করেছি আমি। এখন না ঘুমোতে পারলে কিন্তু সকালে আমি কোচিং ক্লাসে যেতে পারবো না। সাবিহা হাতের উল্টো পিঠে কি যেন দেখে বলল, প্রেম করা বুঝি খুব পরিশ্রমের কাজ? উফ সাবিহা, তোকে নিয়ে হয়েছে আমার জ্বালা। প্রথমত ওই বেটার কথাগুলা শুনতে হবে, তার কথা মতো বেশি খাবারও খেতে হবে, আবার বাসায় এসে তোর কাছে সবকিছু বলতে হবে। এখন তো শুধু তুই, কিছুদিন আগে তো কবিতাও ছিল। ভাগ্যিস, বেচারি প্রেম করছে, তাই এখন এর জ্বালাটা বুঝতে পারছে। যখন তুই প্রেম করবি তখন বুঝবি এসব কেউ জিজ্ঞেস করলে কেমন লাগে। আমার ও তো কিছু বোঝার দরকার নেই তো। আমি যেটা জানতে চাইছি তুমি সেটা বল। এই গোমরা মুখ রিজার জন্য তো আমি ভালোভাবে দিনে জিজ্ঞেসও করতে পারিনি। না জানি ও কখন বলে দেয় কাউকে। বাদ দে তো। না, বাদ দিব না। আজ তোমাকে বলতেই হবে যে তুমি ওনাকে দেখি এত ভয় পেতে, লজ্জা পেতে। হুট করে কি এমন হলো যে কলেজে থাকা অবস্থায় তোমরা প্রেমে জড়ালে? মায়া একবার মাথা চুলকালো, তারপর বলল, আমার আসলেই অনেক ঘুম পেয়েছে সাবিহা। আমাকে একটু ঘুমাতে দিবি? আমি কি তোমাকে না করেছি ঘুমোতে? তুমি অবশ্যই ঘুমাবে, অবশ্যই।
কিন্তু আমার প্রশ্নের উত্তর দিয়ে বলে দিল ই তো হয় আর ডিস্টার্ব করব না। মায়া একবার সাবিহার দিকে তাকালো। এই মেয়েটা বড্ড একগুঁয়ে টাইপের, যেটা বলবে সেটা করেই ছাড়বে। কিন্তু মায়া নিরুপায়। সবকিছু এখন বলা সম্ভব না, বিশেষ করে সাবিহাকে তো অবশ্যই না। তাহলে সোহাগের ব্যাপারটাও সে জেনে যাবে। মায়া চায় না সোহাগকে খারাপ বানাতে কারো কাছে। তাহলে বাবা আর সোহাগের বাবার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। সেটা মায়া চায় না। এই মায়াপু, বলো না। বলবো, কিন্তু আজকে না। কেন? সমস্যা আছে সাবিহা। কি সমস্যা? দেয়ালেরও কান আছে রে সাবিহা। আমরা আমাদের ঘরের মধ্যে আছি, হতেও তো পারে বাইরে থেকে কেউ আমাদের ঘরে কান পেতে আছে। কেউ যদি জেনে যায় তাহলে কি হবে? সাবিহা এবার হাই তুলতে তুলতে হাল ছেড়ে দিয়ে বলে, বুঝেছি। তুমি বলবে না, এই জন্য এত বাহানা। একদিন আমি অবশ্যই বলবো সাবিহা, কিন্তু আজকে না। কবে বলবে বলো? আমাকে তারিখটা বলো। আমাদের যেদিন বিয়ে হবে তখন বলবো। সাবিহা মুখ বেঁকিয়ে বলে, হয়েছে। এসো তুমি, ঘুমিয়ে পড়ো। আমি আর জানতে চাইব না। সাবিহা ধপ করে উঠে এসে লাইট বন্ধ করে শুয়ে পড়ে নিজের জায়গায়। মায়া কিছুক্ষণ এক জায়গায় বসে থাকে। বাইরে থেকে চাঁদের আলো আসছে। সাবিহার মুখে পড়ে ওর মুখটা দেখা যাচ্ছে স্পষ্ট। এই মেয়েটা খুবই ঘুমকাতুরে। কোনো এক জায়গায় শুলেই ঘুমিয়ে পড়ে। হুট করে লাইট বন্ধ করে দেওয়ায় কিছুক্ষণ মায়া কিছুই দেখতে পারে না। কিন্তু কিছুক্ষণ পর অন্ধকার সহ্য হয়ে গেছে। মায়া ধীরে ধীরে উঠে বেকনিতে এসে দাঁড়ায়। এই ঢাকার শহর সবসময়ই জেগে থাকে, কখনোই মনে হয় ঘুমোয় না। মায়ার ভীষণ ইচ্ছে করছে এক কাপ চায় চুমুক দিতে, কিন্তু ভীষণ আলসেমিও লাগছে। ফ্লোরে বসে পড়ে মায়া। তার জীবনটা নিয়ে তার হাজারটা অভিযোগ। কেন এমন হলো তার সাথে? কি উদ্দেশ্যে সে জন্মেছে কে জানে? মায়ার ইচ্ছে করে তাদের প্রেমের সম্পর্কের কথা সাবিহাকে জানাতে, কিন্তু সাবিহাকে জানালে সবকিছুই বদলে যাবে। বাবা অনেক আশাবাদী সবাইকে নিয়েই। এখন গ্রামেও আসা যাওয়া করে। সোহাগ ভাইয়ের বাবাকে সে গ্রামের সবার চাইতে বেশি ভরসা করে। সে যদি জানে এইসব তাহলে অনেক কষ্ট পাবে। সুন্দর অনেক মুহূর্তের কথা মনে পড়ছে মায়ার। ভাবতেই লজ্জা লাগে তার এখনো, যখন সে কাব্যর সাথে সামনাসামনি এইসব বিষয় নিয়ে কথা বলেছিল। অতীতের কথা ভাবতে তার ভালো লাগে। এই সোহাগটার জন্যই মাঝে মধ্যে ঝামেলায় পড়তে হয়েছে তার। তবুও সবগুলো স্মৃতিই সুন্দর, জীবন্ত। মায়া চোখ বন্ধ করে ফেলে। মনে পড়ে যায় 6 মাস আগের কথা। সেদিন ফ্ল্যাশব্যাক। রিজা নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছে। সাবিহার স্কুলেই তাকে ভর্তি করে দিয়েছে। সাগরিকা তাকে সোহাগ আসার সময়ই একটা কোচিং ক্লাসে ভর্তি করে দিয়েছে। তবে এখন রিজা আর আগের মতো সাজগোজ করে না, সিম্পল থাকে। সে হয়তো বুঝে গিয়েছে সাজগোজ করে কারো মন জয় করা যায় না। কিন্তু আজ সে কোচিং বা স্কুল কোথাও যায়নি। মায়া কলেজ থেকে ফিরে তাকে সোফায় বসে থাকতে দেখেই আঁতকে ওঠে। আজকে তো সোহাগ ভাইও আসবে। রিজা তাকে দেখে হাসতে হাসতে বলে, এসে গেছো আপু? আজকে আমিও তোমাদের সাথে পড়ব সোহাগ ভাইয়ের কাছে। মায়া খুব স্বাভাবিকভাবেই বলে, কেন? তোকে তো কোচিংয়ে দেওয়া হয়েছে। সেখানে পড়ানো হয় না? আরে
হয়তো, কিন্তু আমাদের কোচিংয়ে পরীক্ষা আছে কালকে। আমি অনেক কিছুই পারি না। স্যার বলে দিয়েছে আর কাউকে কিছু বোঝাবে না। একদম পরীক্ষার পরই সবকিছু বুঝিয়ে দিবে। তাই আমি আজ সোহাগ ভাইয়ের কাছে থেকে বুঝে নিব। আচ্ছা। আচ্ছা, তুমি যাও, গোসল করে নাও। আম্মা আর ফুপি কই রিজা? মামি তো আজকে সাব্বিরকে নিয়ে হাসপাতালে গিয়েছে আর মা তো কাজে গিয়েছে। উফ, তোকে আর কতবার বলবো যে ফুপি কাজে যায় না, কাজ শিখতে যায়। একই হলো, মা তো কিছুদিন পর কাজ করবেই। হুমম, আমারও অনেক ইচ্ছে আছে সেলাইয়ের কাজ করার। আমারও আছে। তোমার পরীক্ষার পর কি শিখবে আপু? আমিও তাহলে শিখব তোমার সাথে। তখন তো অনেক দিন বন্ধ থাকবে। না রিজা, আমার ভর্তি কোচিং করতে হবে। তাহলে এসএসসির পর কেন শিখোনি? আমি তখনও কোচিং করেছি, কলেজে ভর্তির জন্য। বুঝেছি। হুমম, আজকে কি কবিতা আপু আসবে? হ্যাঁ, আসবে। একটু পরই আসবে। ওকে, তাহলে আজকে অনেক মজা করব। আচ্ছা। মায়া ভিতরে গিয়ে অস্থির হয়ে পড়ে। ফোনটা ব্যাগ থেকে বের করেই আম্মাকে কল দেয়। ওপাশ থেকে সাগরিকা কল রিসিভ করলে বলে, তুমি আজই কেন গিয়েছ আম্মা? রিজা বাসায় আছে, কোচিংয়ে যায়নি। ও আজকে সোহাগ ভাইয়ের কাছে পড়বে। সাগরিকা অবস্থা বুঝে বলে, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব মা, চিন্তা করিস না। আর শোন, রিজার ব্যাপারটা এখন তোর বাবাকে জানানো উচিত। কিছু একটা করে বসলে সব দোষ আমার ঘাড়েই পড়বে। আমি বুঝতে পারছি আম্মা, তুমি যত তাড়াতাড়ি পারো চলে আসো। আর হ্যাঁ, সাবধানে এসো। ওকে। কল কেটে দিয়ে মায়া কল দেয় কবিতাকেও। কবিতাকেও তাড়াতাড়ি আসতে বলে। ভয় মায়ার হাত পা কাঁপতে থাকে। না জানি আজ রিজা কি করবে। ওকে বোঝানোও মুশকিল। একটা কথা বললে বুঝবে অন্য একটা। অনেক দিন পর তোমাকে দেখলাম সোহাগ ভাই। আমার তো কোচিং থাকে। তুমি যেই সময়ে আসো, সেই সময়ে আমি কোচিংয়ে থাকি, তাই আসতে পারি না। বেশ দরদ নিয়ে কথাগুলো বলে রিজা। সোহাগ বিরক্তি চেপে রেখে বলে, হুমম, বুঝেছি। এখন অঙ্ক কর। আমি মোটামুটি সবই পারি এখন। তাই না বলো সোহাগ ভাই? হুমম, ভালোই পারিস। কিন্তু এত কথা বললে সবই ভুলে যাবি। হুমম। কবিতা মায়াকে ফিসফিস করে জিজ্ঞেস করে, আমার তো সবকিছু গণ্ডগোল লাগছে রে মায়া। এই রিজাকে তো আমি খুব শান্তশিষ্ট ভেবেছিলাম। আমাদের সাথে থাকলে তো এত কথা বলে না। আর এখন তো মনে হচ্ছে খই ফুটেছে মুখে। কেস তো জন্ডিস। হুমম, এই জন্যই তোকে ডেকেছি আগে আগে। ভাইয়াকে অনেক প্রশ্ন জিজ্ঞেস কর, যাতে ও কথা বলার সুযোগ না পায় বেশি। মাইয়া তো ডুইবা ডুইবা জল খাইতাছে, যেমন তুই আমার ভাইয়ের প্রেমে খাইতাছোস। বলেই দাঁত কেলিয়ে হাসে কবিতা। মায়া ওর দিকে চোখ দুটো সরু করে বলে, আর আপনি যেরকম আপনার বড় ভাইয়ের বন্ধুর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। হইছে, থামো। ঠ্যাস মারা কথা বন্ধ কর। কেন বন্ধ করব? তুমি যখন আমার ভাইয়ের প্রতি কাকলির কেয়ার দেখে রাগে কলম ভেঙে ফেললে, তখনই বুঝেছিলাম তুমি ডুবে ডুবে পানি খাচ্ছ মনা আমার। শেষমেশ আমার কাছে ধরা পড়েই গেলে। আস্তে কথা বল। শুনবে।
অনেকদিন আমরা একসাথে কোথাও যাই না, সোহাগ ভাই। আমাদের নিয়ে যাবে কোথাও? হকচকিয়ে উঠে মায়া রিজার কথা শুনে। সোহাগ এইবার বিরক্ত হয়ে বলে, আমার সামনে পরীক্ষা আছে। তোকে নিয়ে ঘোরার সময় আমার নেই। ফ্যাচ করিস না। তোর যদি অঙ্ক করার থাকে তাহলে কর, না হলে আমায় ওদেরকে পড়াতে দে। 3 মাস পরেই ওদের পরীক্ষা। অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা, তোর তো এখনো সময় আছে। আর তাছাড়া তোর যে ম্যাথ, সেগুলো মাও পারবে। ওর কাছে থেকেই করিস। মায়া রিজার দিকে তাকিয়ে দেখে মেয়েটা ঠোঁট কামড়ে ধরে কান্না থামানোর আপ্রাণ চেষ্টা করছে। হয়তো কষ্ট পেয়েছে, কিন্তু মায়া জানে মেয়েটা এখানেই থাকবে। হলোও তাই। কিছুক্ষণ মাথা নিচু করে অঙ্ক করল সে। আবার কিছু মুহূর্ত পরেই সোহাগকে বিরক্ত করা শুরু করল। আজকে আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আমাদের একটা দাওয়াত আছে। আনমনে বলে কবিতা। অহ, তাহলে আজ তো বেশিক্ষণ পড়তে পারবে না? কবিতাকে জিজ্ঞেস করে সোহাগ। আর কিছুক্ষণ থাকব। সোহাগ তড়িঘড়ি করে বলে, সমস্যা নেই। আজ আমারও তাড়া আছে। এই ম্যাথটা শেষ করো, তারপরই চলে যাব। মায়া সহসাই তাকায় সোহাগের দিকে। সে এই মুহূর্তে কিছুতেই সহ্য করতে পারছে না রিজাকে। মনটা বেশ খারাপ হয়ে গেল তার। রিজা মেয়েটা কিছু না বুঝেই কথা বলে যাচ্ছে। মাথা নিচু করে থাকে সে। যতই হোক, রিজা তারই বোন। এতটা অপমান সে সহ্য করতে পারবে না। মেয়েটা যদি বুঝত, তবে কি এইভাবে কথা বলতো সে? এইটা তুই কি করেছিস কবিতা? আমাদের নিয়ে মেসেঞ্জারে গ্রুপ কেন খুলেছিস তুই? ফোনে কবিতাকে জিজ্ঞেস করে মায়া। রাত 12টার জন্য অপেক্ষা কর। মানে কি? আমি কিন্তু লিভ নিব। কতবার নিবি? যতবার নিবি ততবারই অ্যাড দিব তোকে। পাগল হয়ে গেছিস তুই? পাগল তো তোরা আমাকে বানিয়েছিস। একদিকে তুই কল করে জ্বালাতন করছিস, আরেকদিকে ভাইয়া সমানে আমার রুমের দরজা ধাক্কাচ্ছে। আমি দরজা আটকে বসে আছি। কি করতে চাইছিস তুই বলতো? উল্টাপাল্টা কিছু করবি না কিন্তু। তোদের এই বেশি কথার জন্যই আমি উল্টাপাল্টা কাজ করব। 12টা বাজতে আর মাত্র 10 মিনিট আছে, কিন্তু তোদের আগ্রহ কত শোনার। ফোন রাখো। মায়া মাথায় হাত দিয়ে বসে পড়ে। এই কবিতা কি করবে কে জানে। সে চোখ বন্ধ করে থাকে, কিন্তু সময় যেন যাই না। উত্তেজনায় সারা ঘর জুড়ে পায়চারি করতে থাকে সে। হঠাৎ মোবাইলটা টুং করে ওঠে। সে তাড়াতাড়ি মোবাইলটা হাতে নিয়ে দেখে কবিতা একটা মেসেজ পাঠিয়েছে গ্রুপে। মেসেজটা পড়ে তো ওর মাথা পুরোই নষ্ট হয়ে যায়। ঈষস কি লজ্জা! এখন কাব্য স্যারের সামনে যাবে কিভাবে সে? কবিতা লিখেছে, জনাব কাব্য এবং জনাবা মায়া, আপনারা আমাকে কিছু কথা গোপন করতে বলেছিলেন। আমি গোপন করেছি, কিন্তু আমাকে তো আপনারা চিনেনি। আমি কতটা কথা বলতে ভালোবাসি। কথা না বললে আমার পেটের ভাতই হজম হয় না। তবুও আমি আপনাদের কথা ভেবে অনেকদিন গোপন করেছি। কিন্তু আমার মনে হচ্ছে আমার পেটে গ্যাসের সৃষ্টি হয়ে। আর বদহজম তো আছেই। আমার বয়স খুবই কম। এই বয়সে গ্যাস আর বদহজমের জন্য মৃত্যু হলে আমি লজ্জা পাব ভীষণ। আপনারাও নিশ্চয়ই চাইবেন না আমি এত কম বয়সে মারা যাই। তাছাড়া এই বদহজমের কোনো মেডিসিন নেই। এই রোগ সারার একটাই উপায়, সেটা হচ্ছে কথাগুলো বলে দেওয়া। কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ,
আমি মোটেও বলতে পারবো না। কিন্তু আমি বলতে চাই, আর আপনাদের দুজনের কথাই এক, তাই আর নিজেদের মধ্যে চেপে রেখে আপনাদের পেটেও গ্যাসের সৃষ্টি করবেন না। আপনারা যে একে অন্যকে ভালোবাসেন, সেটা এখন জানিয়ে দিন একে অপরকে। আমি আর আপনাদের সিক্রেট বয়ে নিয়ে বেড়াতে পারছি না। বেটার হবে আপনারা একে অন্যকে জানিয়ে দিন। নিজেদের মধ্যে কথা বলুন। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাদের বলিনি এই সব। বলিনি মানে সামনাসামনি বলিনি। আপনারা বলতে মানা করেছিলেন, তাই বলিনি। তাই মেসেজ করলাম। যদিও আমার চাইনিজ খাওয়া এখন থেকে বন্ধ হবে। ফুসকা খাওয়া বন্ধ হবে। ফ্রি আর কেউ খাওয়াবে না। তবুও বললাম, আমাকে ক্ষমা করবেন, কিন্তু নিজের জান বাঁচানো আগে ফরজ। মায়া বসে পড়ল ফ্লোরে। লক্ষ্য করে কাব্য স্যারও মেসেজটি সিন করেছে। ইসোস, কি লজ্জা! মায়া ডাটা অফ করে অফলাইন হয়ে পড়ে। তুই এমন কেন করলি কবিতা? আমি এখন যাব কিভাবে উনার সামনে? আমি ক্লাসে যাব কিভাবে? কোচিংয়ে যাব কিভাবে? আজাইরা প্যাচাল বন্ধ কর। জানিস কালকে আমি কি দেখেছি? তুই জানলে চমকে যাবি। কি দেখেছিস? ভাইয়া তোকে ভালোবাসে। আর তুইও ভাইয়াকে ভালোবাসিস। তাহলে সমস্যা কি? কি দেখেছিস তাই বল। কালকে লিফটে নামার সময় সোহাগ ভাই সময় দেখার জন্য ফোন বের করেছিল। তখন তার মানিব্যাগটা পড়ে গিয়েছিল পেছনে। আমি উনাকে ওটা উঠাতে গিয়ে তার মানিব্যাগের মধ্যে কি দেখেছি জানিস? কি? তোর ছবি। মায়া প্রায় চিৎকার করে উঠে বলে, মানে কি? মানে যেটা বললাম সেটাই। সে তোকে পছন্দ করে। মায়া স্থানুর মতো দাঁড়িয়ে পড়ে করিডোরে। কি শুনল সে এটা? হঠাৎ সে দেখে কাব্য স্যার এইদিকেই আসছে। সে ভয় আর লজ্জায় ছুটে যায় সেখান থেকে। কিন্তু সে যদি পিছনে ফিরে একবার দেখত, তাহলে দেখতে পেত কাব্য তার মতোই লজ্জা পাচ্ছে। আর কবিতা কাব্যর দিকে তাকিয়ে বিটকেল মার্কা হাসি দিচ্ছে। একটা রেস্টুরেন্টে চুপচাপ বসে কাব্য আর মায়া। পিছনের টেবিলে বসে নিজের ইচ্ছেমতো খাবার খেয়েই যাচ্ছে কবিতা। আজই হয়তো তার শেষ খাবার খাওয়া হবে এই দুজন মানুষের তরফ থেকে। মনে মনে একটু আফসোস হচ্ছে তার। খাবারটা মিস হয়ে যাবে এখন থেকে। কি আর করার? অহেতুক জীবনে সোহাগের মতো ঝামেলা টেনে আনতে চায় না সে। এমনিতেই মায়া জীবনে অনেক কষ্ট ভোগ করেছে। আর কষ্ট পাক, সেটা সে চায় না। কিন্তু এই মানুষ দুটো এসে বসে আছে তো আছেই। কেউ কোনো কথা বলতে পারছে না। মনে হচ্ছে দুজন মানুষই চাইছে তার বিপরীত পাশে বসে থাকা মানুষটা কথা শুরু করুক। বিরক্ত লাগছে কবিতার দুজনের উপরই। দুজনই বসে বসে ইতস্তত করছে। কবিতার ইচ্ছে করছে কাব্যর মাথায় বাড়ি মারতে। গরুটা জীবনেও মানুষ হবে না। ইডিয়ট একটা। একসময় প্রচুর বিরক্ত হয়ে কবিতা পিছন থেকে বলেই ফেলে, আমি এইখানে কারো সং সাজা দেখতে আসিনি। আমাকে ফকিন্নি বলবেন না কেউ ভুলেও। আমি খাওয়ার জন্য আসিনি। আপনারাই আমাকে বলেছেন খাবার খেতে। আপনারা কথা বলা শেষ করলে আমি বাসায় যেতাম। মায়া আর কাব্য দুজনেই হকচকিয়ে উঠে কবিতার কথা শুনে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে যে হবে, সেটা কাব্য ভালোভাবেই জানত, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি, সেটা সে ভুলেও আন্দাজ করতে পারেনি। জোরতা ভেঙে কাব্যই প্রথমে বলে, মায়া। মায়া মাথা নিচু করে বলে, জি স্যার। লুক অ্যাট মি, মায়া।
মায়া একবার কাব্যর দিকে তাকিয়েই চোখ নামিয়ে বলে, বলুন স্যার। কাব্যর ইচ্ছে করছিল মায়া যাতে তার দিকে একটা বারের জন্য তাকিয়ে কথা বলুক, কিন্তু সে মায়ার অবস্থা বুঝতে পারছে, তাই আর ঘাটালো না তাকে। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, শোনো মায়া, জীবনকে শুধু শুধু জটিল বানানোর কোনো ইচ্ছেই আমার নেই। সোজা কথা সোজাভাবে বলাই ভালো। তুমি সবটাই জানো। কবিতা তোমাকে সবই বলেছে। জানো তো তুমি? মায়া মাথা নিচু করেই মাথা নেড়ে জবাব দেয়, হুমম। তো কি করার ইচ্ছে এখন? জানি না। কাব্য হঠাৎ প্রায় অধৈর্য হয়ে বলে, ওই সোহাগ তোমাকে আর কতদিন পড়াবে? পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই। শোনো, একটা কথা শোনো মায়া, এখন চুপচাপ বাসায় চলে যাবে। কিছুদিন পরেই তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। তখন থেকেই সোহাগের চ্যাপ্টার ক্লোজ। ওর কথা ভুলেও আর মাথায় আনবে না, বুঝলে? মায়া কিছুই বলল না। কাব্য আবার বলল, যখন তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আমরা বাইরে দেখা করব। এর আগে না। এখন আমার কথাও মাথা থেকে মুছে ফেলবে। পরীক্ষা দেওয়ার পর আমার কথা ভাববে। আমার জন্য তোমার পরীক্ষা খারাপ হোক, সেটা আমি চাই না। হুমম। কাব্য উঠে দাঁড়াল। কবিতার কাছে গিয়ে বলল, ওকে বাসায় নামিয়ে দিয়ে বাসায় আসবি। কবিতা মাথা ঝাঁকিয়ে বলে, যথা আজ্ঞা স্যার। কাব্য রেস্টুরেন্টের বিল মিটিয়ে বের হয়ে যায়। মায়া মাথা উঁচু করে কাব্যর চলে যাওয়া দেখে। কবিতা নিজের টেবিল থেকে উঠে এসে মায়ার টেবিলে গিয়ে বলে, হয়েছে আপনার? চলেন ম্যাডাম। আপনার স্যার আপনাকে নিয়ে যেতে বলেছে আপনার বাসায়। আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আমাকে বাসায় যেতে হবে। মায়া শুকনো মুখে উঠে এসে কবিতার সাথে রিকশায় চড়ে বাসায় ফিরে আসে। সারা রাস্তা কবিতা ওকে টিটকারি করেছে, কিন্তু মায়া কোনো কথারই জবাব দেয়নি। বাসায় ফিরে মায়ার মনে এক অন্যরকম ভালোলাগা কাজ করছিল। সে এত সব ঘটনার মাঝে থেকে বুঝতে পেরেছে, আজ যে মানুষটার সাথে সে একটা সুন্দর সম্পর্কের সমীকরণ তৈরি করে এসেছে, সেই মানুষটার সাথে সে তার সারা জীবন কাটাতে পারবে তার চোখের দিকে তাকিয়ে। সে তার ফোনটা হাতে নিল। তার ফোনে কাব্যর নাম্বার আছে, মেসেঞ্জারে অ্যাড আছে। মায়ার ইচ্ছে করছে তাকে মেসেজ করতে, কল করতে। কোনোভাবেই সে নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারল না। শেষমেশ নিজের মনের সাথে যুদ্ধ করে কাব্যকে কল দিয়েই বসল। কিছু সময় পর অপর প্রান্তের মানুষটা কল রিসিভ করতেই তার কণ্ঠস্বর শুনে সে কল কেটে দেয়। ইসোস! কি লজ্জা! কি আদেকলাপনাই না সে করেছে! কি ভাববে তাকে সে? যদিও কাব্য বলেছিল মায়াকে যে তাদের মধ্যে দূরত্ব রাখতে কিছু সময়ের জন্য, কিন্তু মায়া তার কথা শুনেনি। নিজের জীবনে সবকিছু হারানোর পর আবার কাব্যকে পেয়েও হারাতে চায় না সে মোটেই। কোনোভাবেই না। ক্লাসের মেয়েরা কাব্যকে নিয়ে কথা বললে তার সহ্য হয় না। কোনোভাবেই সে নিজেকে থামাতে পারে না। যদিও কাব্যর সেই সব নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু মায়া নিজেকে বোঝাতে পারে না। কথায় বলে না, ঘরপুরা গরু আকাশে সিঁদুরে মেঘ দেখলেও ভয় কেঁপে উঠে, মায়ারও হয়েছে সেই দশা। যে মায়া কাব্যর সামনে আসতেও লজ্জা পেত, সে এখন কাব্যর সামনে দাঁড়িয়ে তাকে উপদেশ দিতেও ছাড়ে না। মায়ার মাঝে মধ্যে নিজেকে দেখেই অবাক লাগে কিভাবে সে এত কিছু করেছে। কাব্যও তাকে আগলে আগলে রেখেছে। দুজনের প্রতি দুজনের ভরসা আর বিশ্বাসের জোরেই তারা এতটা কাছাকাছি আসতে পেরেছে। মায়া আপু, এখানেই সারারাত ঘুমিয়েছ নাকি?
মশায় তো তোমাকে চুম্মা দিতে দিতে গাল লাল করে ফেলেছে। ধর্মরিয়ে উঠে মায়া। কি হচ্ছে বুঝতে পারছে না, কিন্তু দ্রুতই মস্তিষ্ক সচল হয় তার। চোখ ডলে ভালোভাবে সামনে তাকিয়ে দেখে সাবিহা দাঁড়িয়ে আছে, আর সে বারান্দাতেই শুয়ে আছে। কাল রাতের কথা মনে পড়ে তার। সে তবে অতীতের কথা ভাবতে ভাবতে এখানেই শুয়ে পড়েছিল। ইসোস, কি লজ্জা! সাবিহা এখন কি না কি ভেবে বসবে। সাবিহা আর কিছু জিজ্ঞেস করার আগেই সে বলে, আসলে কিভাবে যে এখানে এসে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। তুই আম্মা বা বাবাকে বলিস না সাবিহা, আমাকে মেরাই ফেলবে। বুঝেছি। নতুন নতুন প্রেমে পড়লে এই রকম কত কিছুই হয়। তোমাকে দেখে শিখে রাখছি। আমি প্রেম করলে আগে থেকেই বারান্দায় একটা বালিশ আর কম্বল নিয়ে রাখব। আমার আবার বালিশ ছাড়া ঘুম আসে না। বলেই হাই তুলতে তুলতে সাবিহা চলে যায়। মায়া ভীষণ লজ্জিত হয়ে রুমে চলে আসে। অনেক পড়া বাকি আছে, আবার কোচিংয়েও যেতে হবে। কয়টা বাজে সেটা দেখার জন্য মোবাইলটা হাতে নিতেই দেখে কাব্যর মেসেজ। মুহূর্তেই মনটা ভালো হয়ে যায় তার। একটা মিষ্টি হাসি ফুটে ওঠে তার মুখে। এক জীবনের প্রিয় মানুষটার থেকে এতটা কেয়ার ছাড়া আর কী বা চাইবার আছে। পরীক্ষা কেমন হয়েছে মায়া? গাড়ি চালাতে চালাতে প্রশ্ন করে কাব্য। মোটামুটি। কি মনে হয়, চান্স হবে কোথাও? আশা তো রাখছি, দেখা যাক কি হয়। চান্স না পেলেও মন খারাপ করো না কেমন? সামনে আরও পরীক্ষা দিতে হবে। হুমম। তুমি কি ভাগ্যে বিশ্বাসী মায়া? অবশ্যই, কিন্তু পরিশ্রমও তো করতে হবে। এটাতেও বিশ্বাসী। গুড। মায়া কিছুক্ষণ চুপ করে থাকে। আজ সে সিদ্ধান্ত নিয়েছে সে কাব্যকে তার মায়ের ব্যাপারে জানাবে, কিন্তু সাহস পাচ্ছে না। বারবার বলতে চেয়েও সে বলতে পারছে না। মায়ার এই রকম ভাব দেখে কাব্য নিজে থেকেই বলে, কিছু কি বলতে চাও মায়া? মায়া একটা নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ, বলতে চাই। কি বলতে চাও? বলো। কোনো কিছু লুকাবে না কখনোই আমার থেকে। হুমম। বলো কি বলতে চাও। আসলে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। বিষয়টি আমার পরিবারকে নিয়ে। আপনাকে বলা উচিত হবে কিনা আমি জানি না, কিন্তু আপনাকে জানানোটা জরুরি। তোমার পরিবার আমারও পরিবার মায়া। নির্দ্বিধায় বলো। আগে আমাকে বলুন। আমাকে আপনি ভুল বুঝবেন না। আমাকে ছেড়েও যাবেন না। কাব্য একবার আর চোখে তাকায় মায়ার দিকে। মেয়েটার চোখে পানি টলমল করছে। কাব্য কিছুক্ষণ চুপ করে থেকে রাস্তার একপাশে গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, এবার বলো মায়া। মায়া কিছুক্ষণ মাথা নিচু করে থেকে বলে, বিষয়টা আসলে আমার মাকে নিয়ে। মায়া হয়তো আরও কিছুই বলতো, কিন্তু তার আগে মায়াকে অবাক করে দিয়ে কাব্য বলে, তোমার মোহিনী মাকে নিয়ে? মায়া হকচকিয়ে গেল। তবে কি কাব্য সব জানে? কবিতা কি সব বলে দিয়েছে? কাপা কাপা গলায় মায়া জিজ্ঞেস করে, আপনি জানেন কিভাবে? কি মনে হয় তোমার? কবিতা জানে, কিন্তু ওর তো বলার কথা না, ও বলেনি। আমি ওকে বিশ্বাস করি। কিভাবে জানেন সব? ভালো লাগলো তুমি আমার বোনকে বিশ্বাস করো জেনে। আমি অনেক আগে থেকেই জানি। কিভাবে জানেন? যেদিন তোমাদের বাসায় প্রথম গিয়েছিলাম সেদিন জানতে পেরেছি। মানে?
তোমার আম্মার নাম সাগরিকা। তোমার বাবার নাম রিজভি। তাই তো? হুমম। সেদিন রাতে বাসায় ফিরে আমার বাবাকে তোমার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। উনি তোমার বাবা আর আম্মার নামে অনেক সুনাম করেছিলেন। কিন্তু আমি তোমার আইডি কার্ডে তোমার মায়ের নাম দেখেছি মোহিনী। পরে তোমার ব্যাপারে খোঁজখবর নিয়েছি। বুঝতে পেরেছ কিভাবে জেনেছি? মায়া মাথা নিচু করে রইল। নিজেকে ভীষণ তুচ্ছ মনে হতে লাগল তার। যেন সে একটা পাপ। হঠাৎ ঢুকরে কেঁদে উঠল সে। কাব্য দুহাতে আগলে নিল তাকে। মেয়েটার মনের অবস্থা সে বুঝতে পারছে। মায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কারো ভুলের শাস্তি আমি তোমাকে পেতে দিব না মায়া। খুব তাড়াতাড়ি আমরা একত্র হব। খুব তাড়াতাড়ি। কথা দিচ্ছি আর কোনো কষ্ট পেতে দিব না তোমাকে। মায়া পরম নির্ভরতায় মাথা রাখে কাব্যের বুকে। সে জানে এই মানুষটা তার। সব রকম বিপদে সে তাকে আগলে রাখবে। কিন্তু ভয় যে তার পিছু ছাড়ে না। যদি মায়ের করা পাপের শাস্তি সে পায়। যদি কাব্য তাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যায়। না, না, সে আর ভাবতে পারছে না। মায়া ঠিক করে বাবাকে সব জানাবে। কিংবা আম্মাকে। বা নানানানিকে। তারাই বাবা আর আম্মাকে সোহাগ নামক কোনো ঝামেলা আসুক সেটা সে চায় না। কিংবা আর কোনো উটকো ঝামেলা। মায়া আজ বাবার কষ্ট বুঝতে পেরেছে। এতদিন কাব্যর সাথে এত ভালো সময় কাটিয়েও সে যে কোনো শান্তি পায়নি। মনে হয়েছে কাব্য হয়তো সব জেনে যাবে। তাকে ছেড়ে যাবে। সে তো মাত্র 6টা মাস সহ্য করেছে। তাহলে বাবা 17টা বছর কিভাবে সহ্য করেছে? দরজা আটকে পুরো ঘর অন্ধকার করে ফ্লোরে বসে আছে মায়া। মাথা নিচু করে কান্না করছে। বাইরে থেকে সাবিহা, আম্মা, রিজা সবাই ডাকাডাকি করছে। সাব্বির কিছুক্ষণ পরপর কান্না করছে ভয়ে। তবুও মায়া দরজা খুলছে না। আজকে তার মন ভেঙে গেছে। নিজেকে কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না। আজকে ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। মায়া চান্স পায়নি। সেই কষ্টে কান্না করছে। বিকেল শেষ হয়ে সন্ধ্যাও পার হয়ে গেল। কিন্তু মায়া এখনো দরজা খুলেনি। তাই সাগরিকা বাধ্য হয়ে রিজভিকে কল করে সবকিছু জানায়। রিজভি ঘণ্টাখানেকের মধ্যে এসে দরজার সামনে দাঁড়িয়ে মায়াকে ধীরে ধীরে কয়েকটা ডাক দিতেই মায়া কান্না ভেজা চোখমুখ নিয়ে দরজা খুলে দিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে। রিজভি মেয়ের মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। মায়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলে, আমি অনেক চেষ্টা করেছি বাবা। কিন্তু পারলাম না। রিজভি বুঝতে পারে মায়ার মনের অবস্থা। তাই হেসে বলে, সরকারি মেডিকেলেই পড়তে হবে এর কোনো মানে আছে মায়া? তোমার বাবার কি কম আছে নাকি কিছু? সে তোমাকে প্রাইভেট মেডিকেলেও পড়াতে পারবে। তুমি টেনশন কেন করছো? আমি প্রাইভেটে পড়ব না। কেন? অবাক হয়ে জিজ্ঞেস করে রিজভি। টাকার জোরে পড়তে চাই না বাবা। রিজভি হতভম্ব হয়ে গেল মায়ার কথা শুনে। তারপর বেশ ধীরে ধীরে বলল, বেশ ভালো কথা। তুমি যা বলবে তাই হবে। তাহলে এখন কি করবে? ভার্সিটি ট্রাই করবে? নাকি সামনের বছর আবার পরীক্ষা দিবে? দুটোই করব বাবা। অনেক খাটতে হবে কিন্তু মায়া। জানি আমি। বেশ ভালো। তুমি যা বলবে তাই হবে। কিন্তু তোমাকেও কথা দিতে হবে এখন। কি? মন খারাপ করে কান্নাকাটি করা যাবে না মোটেও। তোমার আম্মা আর ভাইবোনদের অবস্থা দেখেছ?
সাব্বির তো কেঁদে অস্থির হয়ে গেছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তোমার এমন করা মোটেও উচিত হয়নি মায়া। মম, বুঝেছি আমি। এখন রুম থেকে বের হয়ে ওদের সাথে গিয়ে কথা বলো। মায়া মাথা নেড়ে বলল, ঠিক আছে। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। আমিও ফ্রেশ হয়ে বের হচ্ছি। গুনগুন করে কান্না করছে সাব্বির আর বারবার বলছে, আমি ভেবেছিলাম তুমি মরে যাবে মায়াপু। মায়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কেন তোমার এমন মনে হচ্ছিল? তুমি দরজা আটকে দিয়েছিলে। সাবিহা আর রিজা আপু দরজা ধাক্কাছিল। মা কান্না করছিল। তাই ভেবেছিলাম তুমি মরে যাচ্ছ। আমি কেন মরব সাব্বির? আমার তো একটা সাহসী ভাই আছে। তাকে ছেড়ে আমি কেন মরব? তাহলে আর কখনোই দরজা আটকাবে না বলো। প্রমিস করো। ওকে। যাও, প্রমিস। সত্যি? 3 সত্যি। আমিও অনেক ভয় পেয়ে গিয়েছিলাম মায়াপু। ভেবেছিলাম তুমি উল্টোপাল্টা কিছু একটা করে বসবে। আমি তো চিৎকার করাই বাকি রেখেছিলাম শুধু। গালে হাত দিয়ে বলে সাবিহা। রিজা মুখ ভেঙচি কেটে বলে, তুই তো চিল্লাবি, তুই আসলে হয়েছিস আমার মায়ের মতো। শকর কর যে আমার মা আজ বাসায় নেই, তা না হলে চিৎকার আর কান্নাকাটি করে পুরো বিল্ডিংয়ের মানুষ জড়ো করত। রিজার কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। সরকারি মেডিকেল কলেজ কি তোমার বর যে তাকে না পেয়ে তুমি এইভাবে কান্নাকাটি করছো? আমাকে না পেলেও তো মনে হয় এইভাবে কাঁদতে না, তাই না? কাব্যর নাম্বার থেকে এইরকম একটা মেসেজ দেখে মেজাজটা বিগড়ে গেল মায়ার। শুধু শুধু তাকে না কষ্ট দিলই কি নয়? মায়া কিছু লিখতেই যাবে তার আগেই কাব্য আবার মেসেজ করে, কালকে দেখা হবে মায়া। আজকের মতো ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, ভুলেও কাঁদতে পারবে না। তোমার চোখে যেন পানি না থাকে। এই মানুষটাকে এখনো বুঝে উঠতে পারে না মায়া। কখন কি বলে মায়া নিজেই বুঝতে পারে না। কিন্তু কাব্যর কথাটা তার ঠিক মনে হয়। এখন তার ঘুমের প্রয়োজন। কিন্তু ঘুমোতে পারছে না। তার মায়ের যে খুব ইচ্ছে ছিল মেয়ে তার মেডিকেলে পড়বে। সেই ইচ্ছেকে বাস্তবে রূপ দিতে পারল না সে, কিন্তু সে তো চেষ্টা কম করেনি। মা বেঁচে থাকলে হয়তো আজ মায়ের কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ত, কিন্তু মা তো আর নেই, তাকে জড়িয়ে আদর করে ঘুম পাড়ানোরও কেউ নেই। পাশে শুয়ে থাকা সাবিহাকে মায়া বলে, তুই কাব্যকে কল করে সব জানিয়েছিস? সাবিহা কিছু না বলে চোখ বন্ধ করে থাকে। মায়া রেগে গিয়ে বলে, ঘুমের ভান ধরবি না সাবিহা। গুথা মারব কিন্তু। সত্যি কথা বল। সাবিহা তড়িৎ গতিতে চোখ খুলে বলে, হ্যাঁ, বাসার নিচে এসে দাঁড়িয়ে ছিল ভাইয়া। কি? হুমম। তুই বলছস কোনো দুঃখে? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তাই? মায়া চাইলেও আর কিছু বলতে পারে না। সে তাই লাইট বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নেয়। ঠিক সেই সময় দরজা ঠেলে একটা বালিশ হাতে নিয়ে ভিতরে ঢুকে সাগরিকা। তাকে দেখে মায়া বলে, এখানে কি করছো আম্মা? সাবিহাও চোখ দুটো বড় বড় করে বলে, বাবাকে রেখে এখানে কি করছো মা? সাগরিকা দুই মেয়ের বালিশের মাঝখানে বালিশ রেখে শুতে শুতে বলে, তোদের বাবার নাকে সমস্যা হয়েছে। সারারাত নাক ডাকে। আমি ঘুমোতে পারি না। তাই এখানে এসেছি। কেন তোদের সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। তুমি ঘুমুও মা। মায়া, তোর কোনো সমস্যা? না, তুমি এখানেই থাকো আম্মা। ভালো। এখন যা লাইট অফ করে দিয়ে আয়।
চোখে বেশি আলো লাগে। মায়া লাইট বন্ধ করে দিয়ে এসে সাগরিকার পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। সাগরিকা মুখে এক কথা বললেও মায়া আর সাবিহা ভালোমতোই জানে সে মায়ার জন্য এখানে এসেছে। সন্তানের সফলতা আর ব্যর্থতা সবকিছুই মায়েদের মেনে নিতে হয়। মায়েদের উপরের খোলসটা শক্ত হলেও ভেতরটা যে নরম। কিছুক্ষণের মধ্যেই সাগরিকা বুঝতে পারে সাবিহা আর মায়া দুজনেই ঘুমিয়ে গেছে। সাগরিকা মায়ার পাশে ফিরে ওর মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে থাকে। তারও প্রায় কিছুটা চোখ লেগে আসে। ঠিক এমন সময় মায়া বলে, আম্মা। সাগরিকা হুট করেই মাথা থেকে তার হাত সরিয়ে নেয়। কিছুটা সময় নিয়ে বলে, কি মায়া? তুমি কি একটা কথা জানো? কি? তুমি কি জানো তুমি এই পৃথিবীর সবচেয়ে ভালো মা আর সবচেয়ে ভালো মানুষ? সাগরিকা বরফের মতো জমে যায়। মায়ার সাহস বেড়ে যায়। সে বালিশ ছেড়ে সাগরিকার বুকের কাছে গিয়ে তার মাথা রেখে তাকে জড়িয়ে ধরে। সাগরিকাও তাকে পরম মমতায় নিজের সাথে মিশিয়ে নেয়। এই প্রথমবার তারা দুজনেই অনুভব করে তারা এখন থেকে নিজেদেরকে মামেয়ে হিসেবে মেনে নিয়েছে। সাগরিকা ভাবে তার অনেক আগেই উচিত ছিল মায়াকে এইভাবে ভালোবাসা। হয়তো সে চিরাচরিত সৎ মায়েদের মতো তাকে অবহেলা করেনি, কিন্তু মাতৃস্নেহে তো নিজের সন্তানের মতো কাছেও টেনে নেয়নি। নিজের কাছেই নিজেকে বেশ ছোট লাগে তার। সে অনুভব করে মায়া কাঁদছে। তার চোখের পানির স্পর্শ সে অনুভব করতে পারছে, কিন্তু তার ইচ্ছে করছে না তার চোখের পানি মুছে দিতে। লাভ কি হবে তাতে? বরং সব দুঃখকষ্টগুলো ধুয়ে মুছে যাক না হয়। এই মেয়েটি তার স্বামীর বায়োলজিক্যাল মেয়ে, কিন্তু তার না। তবে এই মেয়েটিকে একটা সময় ব্লাড দিয়েছিল সাগরিকা। তার নিজের শরীরের রক্ত দিয়ে তাকে বাঁচিয়েছিল সে। তার অবদানই বা কম কিসে? মায়া তারও মেয়ে। একসময় মায়া কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। তবে সাগরিকাকে ছাড়ে না। হয়তো ঘুমের ঘোরে নিজের মা ভেবেই এখনো ধরে আছে। সাগরিকা নিজেকে প্রবোধ দেয়, নিজের মা ভেবে কেন ধরবে? মায়া তো তারই মেয়ে, তাকে ভেবেই ধরেছে। চলবে।